বাংলাদেশ কেন সেন্ট মার্টিন দিয়ে দেবে কাউকে, এরকম পরিকল্পনা তো আমাদের নাই। জাপানে কিছু কিছু বেজ আছে যার ভূখণ্ডটা আমেরিকাকে লিজ দেওয়া, ফিলিপাইনে কিছু বেজ আছে যার ভূখণ্ড ফিলিপাইন কর্তৃক আমেরিকাকে লিজ দেওয়া, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এরকম কোন ভূখণ্ড লিজ দেওয়ার পরিকল্পনা ছিল বলে আমরা জীবনে শুনি নাই, বা এখনো আছে বলে আমরা জানি না। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বলে, এগুলো লাগাইছিল যেন করে আমাদের সৈনিকরা ওই রাস্তা দিয়ে হাঁটতে গেলেই এক্সপ্লোড করে, দুম করে এক্সপ্লোড করে পা উড়ে যাবে, হাত উড়ে যাবে, এরকম। তাহলে একটা আতঙ্কের সৃষ্টি হবে, মানুষের চলাচলের পথের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে, একটা চাঁদাবাজি করতে সুবিধা হয়। তো এটা তাদেরকে দমন করা হয়েছে আপাতত, এবং তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী, বিজিবি, সামরিক বাহিনী, সেনাবাহিনী সবাই পদক্ষেপ নিয়েছে। উনি যদি প্রধানমন্ত্রীর কিছু নাও হতেন, তারপরে উনি হওয়ার জন্য অত্যন্ত যোগ্য ছিলেন। উনার মধ্যে আরো যোগ্য আছে, তাদের যোগ্য কয়েকজন থেকে এটা সরকারকে কাউকে না কাউকে বেছে নিতে হয়, এটা বাস্তবতা। অর্থাৎ উনি নিজের যোগ্যতাতেই সেনাবাহিনী প্রধান হওয়ার জন্য উপযুক্ত, সরকার সেই দায়িত্বটা পালন করেছে। আমরা এক বাক্যে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে জানে তারা বলবে যে জেনারেল ওয়াকারুজ্জামান এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত। এটার সাথে কিছু যোগসূত্র, মানে সেন্ট মার্টিনে এটা এত ছোট একটা দ্বীপ যে এখানে অনেক বড় কোনো কিছু করার মতো ভূখণ্ড নাই। এখানে কোনো বিমানবন্দর করা, এয়ারফিল্ড করা, এয়ার বেস করা ইত্যাদি করা ডিফিকাল্ট। জোর করে কেউ করতে পারবে না, কারণ এটা বাংলাদেশের অংশ। বাংলাদেশ নৌবাহিনী আছে, বাংলাদেশ কোস্ট গার্ড আছে, বাংলাদেশ বিজিবি আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে। সুতরাং আমরা 18 কোটি দেশের মানুষ, 18 কোটি মানুষ 18 কোটি ঢিলা 18টা পাথর মারলেও তো সেন্ট মার্টিন কভার হয়ে যাবে 18 কোটি পাথরে। আমি একটা উদাহরণ গল্প করে বললাম আর কি। হজের সময় যেমন হাজী সাহেবরা বড় শয়তান ছোট শয়তানকে ঢিল মারে, পাথর মারে, এরকম আমরা যদি 18 কোটি মানুষ সেন্ট মার্টিনে পাথর মারি তো আরেকটা সেন্ট মার্টিন সৃষ্টি হয়ে যাবে সেখানে। তো আমি এই জন্য বললাম যে নির্বাচনের আগে যখন কথাগুলো বলেছিলেন, আমাদের দেশে এই মুহূর্তেও আপনি দেখুন, আপনি ম্যাপটা আবার দেখান একটু কাইন্ডলি। যেখানে লেখা আছে সেন্ট মার্টিন, তার উপরে নাফ নদী, এখানে কিন্তু আমি লাইনটা টানতে ভুলে গেছি। নিচের দিকে যদি লাইন টানেন, নিচের দিকে কোনাকুনি, তাহলে রাখাইন প্রদেশ বা আরাকান প্রদেশের উপকূল, বঙ্গোপসাগরের পানি এবং উপকূল, সেখানে কিন্তু চীন একটা বড় রকমের গভীর সমুদ্র বন্দর করেছে। সেই গভীর সমুদ্র বন্দর থেকে এখন পাইপলাইন যায়, ইলেকট্রিক পাওয়ার লাইন যায় একদম চীনের মেইনল্যান্ড পর্যন্ত, ইন্ডিয়ারও যায়। তাহলে এখন আরাকান প্রদেশ এবং আরাকান বা রাখাইন প্রদেশ এবং চীন প্রদেশ খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই জায়গাটাতে আমাদের পানিতে সোনাদিয়া দ্বীপে বা অন্যত্র ডিপ সি পোর্ট করার জন্য পরিকল্পনা ছিল, প্রস্তাব ছিল। কিন্তু আপনি জানেন এখানে লুকোনোর কোনো কিছুই নাই। আমরা বাংলাদেশের 3টি পরাশক্তির নাম যদি নেই, আমেরিকা, চায়না এবং হবু পরাশক্তি বা আঞ্চলিক শক্তি ভারত, এর মাঝখানে একটা ত্রিভুজের মধ্যে আমরা আছি, 3 কোণে একটা টানাটানিতে আছি। বাংলাদেশ গত 15 বছর যাবৎ একটা ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করছে, সফল কি বিফল সেটা জনগণ বিচার করবে, ভবিষ্যৎ বলে দিবে। একদিকে বেইজিং এর সঙ্গে সম্পর্ক, একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক, আর একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক, এটার একটা টানাটানি হতে বাধ্য। তো সেখানে ডিপ সি পোর্টটা কোথায় হবে এই নিয়ে 3টি পরাশক্তির পক্ষ থেকে বাংলাদেশের প্রতি পরামর্শ নিশ্চয়ই একই রকম ছিল না, যার ফলে চায়না চলে গেছে মিয়ানমারের উপকূলে ভীষণ বড় একটা ডিপ সি পোর্ট করে ফেলেছে। এখন এই ডিপ সি পোর্টের নিরাপত্তার জন্য চায়না সজাগ। আবার এখানে যদি পাশ্চাত্য শক্তি আসে, ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে, যেখানে যদি পাশ্চাত্য শক্তি একটা পা রাখতে জায়গা চায়, সামরিক পা রাখার জন্য, তাহলে তাদেরও তো একটা জায়গা লাগবে। তো সেটা বাংলাদেশে সেন্ট মার্টিন নিয়ে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ওরা এরকম চায়। সেন্ট মার্টিনে কি এটা কুলাবে কিনা এটা বিশেষজ্ঞগণ বলতে পারবেন। আর বাংলাদেশ কেন সেন্ট মার্টিন দিয়ে দেবে কাউকে, এরকম পরিকল্পনা তো আমাদের নাই। জাপানে কিছু কিছু বেজ আছে যার ভূখণ্ডটা আমেরিকাকে লিজ দেওয়া, ফিলিপাইনে কিছু বেজ আছে যার ভূখণ্ড ফিলিপাইন কর্তৃক আমেরিকাকে লিজ দেওয়া, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এরকম কোন ভূখণ্ড লিজ দেওয়ার পরিকল্পনা ছিল বলে আমরা জীবনে শুনি নাই, বা এখনো আছে বলে আমরা জানি না। আপনার সেন্ট মার্টিনের বিষয়টা আপনার কাছে শুনলাম, এবং খ্রিস্টান রাষ্ট্রের বিষয়টি, এবং আমাদের সেন্ট মার্টিনে এখন যা কিছু। আমি আবারও বলি, হাসিনা আপনি মেহরবানি করে আমাকে 1 মিনিট দেন। আমি কোনো মতেই বলছি না 2024 সালে 2025 সালে খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে। আমি শুধু আমার লেখাপড়ার সূত্রে
যে তথ্যটা আমার গোচরে এসেছিল 1989-90 সালে, যেটা আমি আমার এই বইয়ের মধ্যে লিখেছি, আমি সেটাই আবার আপনাকে বললাম। মাননীয় প্রধানমন্ত্রী কেন বলেছেন এটা উনি বলতে পারবেন, বা উনি যাদেরকে দিয়ে বলাতে চান তারা বলতে পারবে, যারা সরকারি দায়িত্বে আছেন। আমি তো সরকারি দায়িত্বে নাই। আমি আপনার কাছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত জ্ঞানের সোর্স থেকে এটা বললাম। এটাকে কখনোই আপনারা মনে করবেন না যে আমি এখনই লিখে দিচ্ছি কালকে হয়ে যাবে। কিন্তু আলোচনায় যদি থাকে, আমরা সবাই সচেতন থাকবো, আমরা সজাগ থাকবো, এটা হলো আমাদের কামনা, আমাদের পক্ষ থেকে একটা প্রত্যয়, আমাদের স্বাধীনতা, আমাদের ভূখণ্ড, আমাদের সার্বভৌমত্ব যেন আমরা রক্ষা করতে পারি। আমি চকরিয়াতে থাকি, চকরিয়া থেকে সেন্ট মার্টিন তো অনেক দূরে না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানুষজন প্রচুর যাওয়া আসা করছে, যেহেতু আমি সেখানে গিয়েছি। এবং চকরিয়া থেকে কক্সবাজার যেতে লাগে 1 ঘন্টা 30 মিনিট, রাস্তার জাম, ট্রাফিক জ্যাম না থাকলে 1 ঘন্টা সোয়া ঘন্টা, ট্রাফিক জ্যাম থাকলে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, আর ওখান থেকে টেকনাফ যেতে লাগে আরো প্রায় 15 ঘন্টার মতো। তো এলাকাটার রাস্তা ভালো, এটার নাম আরাকান রোড, এটার নাম আরাকান রোড, কারণ আরাকানের সীমান্ত পর্যন্ত সেই রাস্তাটা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাস্তাটার মূল রাস্তাটা বানানো হয়েছিল আরাকান প্রদেশে, যেন ব্রিটিশ সেনাবাহিনী যুদ্ধ করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেতে পারে বার্মা ফ্রন্টে, এই জন্য বানানো হয়েছিল। এই রাস্তাঘাট এখানে ভালো, খারাপ না, গাড়ি চলে, প্রচুর গাড়ি। এখন এই রাস্তাটা ডবল করা উচিত, এই রাস্তাটা অবশ্যই 4 লেনে বানানো উচিত। একদম চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত 4 লেন। একটা নতুন রাস্তা হয়েছে কক্সবাজার থেকে দক্ষিণ দিকে, সমুদ্রের পানির তীর ঘেঁষে, সমুদ্রের কূল ভেসে, ওটাকে মেরিন ড্রাইভ বলা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতায়, বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক কষ্ট এবং চেষ্টায় মেরিন ড্রাইভ হয়েছে, এবং এই মেরিন ড্রাইভ চট্টগ্রাম থেকে সমুদ্র উপকূল দিয়ে যেতে পারে। পতেঙ্গা টানেল হয়েছে, টানেল দিয়ে যেন মানুষ একদম চলে যেতে পারে, এইটাও সরকারের পরিকল্পনায় আছে। আমি বলবো ওই এলাকায় যদি যোগাযোগ ব্যবস্থাটা আমরা উন্নতি করতে পারি, তাহলে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটায় একটা শক্তি যোগ হবে। বাংলাদেশ বিমান বাহিনীকে একটু শক্তিশালীকরণ করতে হবে, রাডার সিস্টেম একটু শক্তিশালীকরণ করতে হবে, আকাশে উড়ে ফাইটার আক্রমণাত্মক প্লেন গুলো, এগুলোকে আধুনিকরণ করতে হবে। অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গত 2-4 বছরে, এইদিকে মনোযোগ দেওয়ার আবেদন করব আমি। আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই, কুকি চীনের বিষয়ে অনেকটাই আমরা মাঝে মাঝে আমরা পত্রিকায় দেখতে পাই এখনো যে কুকি চীনের উৎপাত এখনো চলছে। তো সেখানে আসলে কি হচ্ছে, সেই আপনারও তো এলাকার কাছাকাছি সেটিও। এটা এই এই যেখানে, এই যে এখানে কুকি চীনটা হবে এই এলাকায়, এই যে আমি এখন ধরলাম, এই এলাকায় হবে কুকি চীন, এই এলাকায় যেখানে আমার কলম এলাকাটা, এখান থেকে বাংলাদেশের নাক্যংছড়ি বর্ডার, এখানে আলীকদম একটু উপরে, আর আমার উখিয়া এখানে, টেকনাফ এখানে, এই এলাকাটা বাংলাদেশের সীমান্তে এবং মিয়ানমারের সীমান্তে। এখানে পাহাড়গুলো উঁচু, 2500, 3000, 3500 ফুট উচ্চ পাহাড়, আর এখানে গভীর জঙ্গল, অনেক গভীর জঙ্গল, একেবারে ভার্জিন ফরেস্ট বলতে গেলে। এই এলাকা দিয়ে স্মাগলিং হয়, এই এলাকা দিয়ে অস্ত্র পাচার হয়, এই এলাকা দিয়ে মাদক পাচার হয়, এই এলাকা দিয়ে সোনা পাচার হয়। তো এই জন্য এই এলাকাটা এটা ডার্ক ট্রায়াঙ্গেল হিসাবে পরিচিত। এই এলাকাটা এখানে বিদ্রোহী গোষ্ঠীরা নিরাপদে আশ্রয় নিতে পারে, যেহেতু উঁচা জমি, ডিফিকাল্ট টেরেন, ইংরেজিতে বললাম। ডিফিকাল্ট টেরেন মানে অত্যন্ত অসুবিধাজনক, কঠিন বা কঠোর ভূপ্রকৃতি। তো এই কুকি চীনরা সংখ্যা কিন্তু খুবই কম, সংখ্যায় খুবই কম, এবং আমি বিশ্বাস করি যে তারা বাংলাদেশের জন্য মারাত্মক বড় হুমকি না, কিন্তু তারা একটা নুইসেন্স হুমকি। নুইসেন্স হুমকি মানে হলো তারা একটা ঝামেলা সৃষ্টি করতে পারে। যেমন এখন থেকে 8 মাস 9 মাস আগে আমাদের কয়েকটা সামরিক বাহিনীর ক্যাম্পে, নিরাপত্তা ক্যাম্পের সামনে তারা যেটা বলে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, আইইডি বলে, এগুলো লাগাইছিল, যেন করে আমাদের সৈনিকরা ওই রাস্তা দিয়ে হাঁটতে গেলেই এক্সপ্লোড করে, দুম করে এক্সপ্লোড করে পা উড়ে যাবে, হাত উড়ে যাবে, এরকম। তাহলে একটা আতঙ্কের সৃষ্টি হবে, মানুষের চলাচলের পথের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে, একটা চাঁদাবাজি করতে সুবিধা হয়। তো এটা তাদেরকে দমন করা হয়েছে আপাতত, এবং তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী, বিজিবি, সামরিক বাহিনী, সেনাবাহিনী সবাই পদক্ষেপ নিয়েছে। তবে আমি মনে করি আর কি, যে আমার পক্ষ থেকে মন্তব্যটা, পার্বত্য চট্টগ্রাম নিয়ে সার্বিকভাবে ওভারঅল বাংলাদেশ সরকারের বর্তমান নিরাপত্তা পলিসিটা, বর্তমান কমান্ড কন্ট্রোল, নিরাপত্তার দায়িত্ব নিয়ে কমান্ড এন্ড কন্ট্রোলটা পুনর্বিবেচনা করা প্রয়োজন, যাতে করে বড় ড্যামেজ হয়ে যাওয়ার আগে আমরা সচেতন হতে পারি। কুকি চীনরা স্থানীয় ও ট্রাইবাল উপজাতীয়দের নিয়ে গঠিত, বর্ডারের উভয় পার থেকে তারা আসা যাওয়া করে,
এখন ওখানে এমন একটা জায়গা, বাংলাদেশ সেনাবাহিনী দারুণ কাজ করছে একটা সীমান্তে, পার্বত্য এলাকায়, সেই পাহাড়গুলো দিয়ে, সীমান্ত এলাকা দিয়ে, পাহাড়ের রিজ লাইন দিয়ে দিয়ে রাস্তা বানাচ্ছে, পাক্কা রাস্তা বানাচ্ছে। এটা শেষ করতে আরো কয়েক বছর লাগবে, তখন হয়তো আমাদের পক্ষে যাওয়া আসা খুব ইজি হবে। এখন তো যাওয়া আসা মানে 2 দিন 3 দিন লাগাইয়া পেট্রোলিং করে একটা ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাইতে হয়, পথে হাজারে বিপদ, অথবা হেলিকপ্টারে করে একটা ক্যাম্পে আরেকটা ক্যাম্পে, একটা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পে যেতে হয়। তো সেই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন, কুকিজিনদের সমস্যাটা ফাইনালি সমাধান হয়েছে এই কথা কখনো বলা যাবে না, কিন্তু আপাতত দমন করা হয়েছে বলে আমি আপনাদের সামনে বললাম। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং সাবেক সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর অভিজ্ঞতার আলোকে এই কথাটা আপনাদেরকে বললাম। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি, সামরিক বাহিনীর প্রতি আমার অভিনন্দন জানাচ্ছি। নতুন সেনাবাহিনীর প্রধান এসছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। ইনশাআল্লাহ আজ থেকে 4 দিন পরে 23 তারিখ সকালবেলা তিনি 4 তারকার র্যাঙ্ক পড়বেন। এখানে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্ক বদলে এটা জেনারেল র্যাঙ্ক হবে 4 তারকা, 4 স্টার জেনারেল, the highest rank an army can give. বলা হয় ওয়াকারুজ্জামান উনি প্রধানমন্ত্রীর আত্মীয় দেখে উনি এই পদের জন্য মনোনীত হয়েছেন। এটা আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, একটা বাহানা তো মানুষ খুঁজে পেতেই পারে, এটার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না, ডিউটি দিতে হয় না, কাস্টমস এক্সারসাইজ ডিউটি লাগে না, এটার জন্য কিছুই লাগে না। আপনি যদি অপবাদ দিতে চান, একটা বাহানা বের করতে চান, উনি যদি প্রধানমন্ত্রীর কিছু নাও হতেন, তারপরে উনি হওয়ার জন্য অত্যন্ত যোগ্য ছিলেন। উনার মধ্যে আরো যোগ্য আছে, তাদের যোগ্য কয়েকজন থেকে এটা সরকারকে কাউকে না কাউকে বেছে নিতে হয়, এটা বাস্তবতা। অর্থাৎ উনি নিজের যোগ্যতাতেই সেনাবাহিনী প্রধান হওয়ার জন্য উপযুক্ত, সরকার সেই দায়িত্বটা পালন করেছে। আমরা এক বাক্যে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে জানে তারা বলবে যে জেনারেল ওয়াকারুজ্জামান এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত। এখন দুর্ঘটনাক্রমে আমি বলবো, ইনসিডেন্টালি আমি বলবো যে উনি প্রধানমন্ত্রীর আত্মীয়। প্রধানমন্ত্রী আত্মীয় বলে কি উনি সেনাবাহিনীর প্রধান হতে পারেন না? এটা তো খুব খারাপ কথা। উনি প্রধানমন্ত্রীর আত্মীয়, এবং যদি কোনো কারণে মানে বাংলাদেশের মধ্যবর্তী কোনো নির্বাচন হয়, তখন যাতে সেনাবাহিনীতে সাপোর্ট পেতে পারে, বা যে কোনো ধরনের অঘটন ঘটুক না কেন, রাজনৈতিক মানে অস্থিতিশীলতা তৈরি হোক না কেন, তখন যাতে সাপোর্ট পেতে পারে, সেজন্য আত্মীয়কে বেছে নিয়েছে, এমনটাই। গত 15 বছর কি কোনো আত্মীয় ছিল সেনা প্রধান? সরকার কি নির্বাচন করে নাই? রাইটলি যে আলোচনা এবং আলোচিত এবং সমালোচিত নির্বাচন কি সরকার করে নাই? ওনার আত্মীয় ছিল? তাহলে যদি নির্বাচন আলোচিত বা সমালোচিত নির্বাচন করতেই হয়, তার জন্য আত্মীয় লাগে না, এটার জন্য মেলা রাস্তা মানুষের বের হয়ে যায়। এটা আমি বলবো যে মানে এটা ইনসিডেন্টাল, এজ আই সেড, ইট ইজ ইনসিডেন্টালি। আমি 1987-88 সালে, 89 সালে আমি রাঙ্গামাটি জেলায়, রাঙ্গামাটিতে অবস্থিত আমাদের ব্রিগেড কমান্ডার ছিলাম। পরবর্তীতে এখান থেকে ট্রান্সফার হয়ে আমি খাগড়াছড়িতে অবস্থিত ব্রিগেড কমান্ডার হই। খাগড়াছড়িতে অবস্থিত ব্রিগেডটিকে 203 ব্রিগেড বলা হয়, এবং তার অধীনে অনেকগুলি জোন ছিল। তার মধ্যে একটি ছিল পানছড়ি জোন। আমি যখন ব্রিগেড কমান্ডার ছিলাম তখন পানছড়ি জোনে ছিলেন তৎকালীন অত্যন্ত দক্ষ একজন লেফটেন্যান্ট কর্নেল ফজলুর রহমান। উনি একজন মুক্তিযোদ্ধা, তিনি এখন আমেরিকা থাকেন। আর 43 ইস্ট বেঙ্গল, 43 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলেন কর্নেল ফজলু। এই 43 ইস্ট বেঙ্গলের অধীনে ওই আমলে ছিলেন লেফটেন্যান্ট ওয়াকারুজ্জামান, এবং পরবর্তীতে আমি থাকা অবস্থাতেই তিনি ক্যাপ্টেন হয়েছিলেন। এবং 43 বেঙ্গলের সবগুলি অফিসার, ওই কনিষ্ঠ অফিসাররা অত্যন্ত দক্ষ, অত্যন্ত চৌকস ছিলেন। পুরা খাগড়াছড়ি ব্রিগেডের every single officer was highly efficient and highly loyal, highly dedicated ছিলেন। I salute them even today. তো ওর মধ্যে ওয়াকারুজ্জামান সাহেব, আমি তো সেই 88-89 এর কথা বলছি, আজকে তো অনেক বছর চলে গেছে। এর মধ্যে তিনি অন্যান্য ব্যাটালিয়নের সিইও হয়েছেন, ব্রিগেড কমান্ড করেছেন, ডিভিশন কমান্ড করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং ইনস্টিটিউশন কমান্ড করেছেন। সব জায়গাতেই মহান আল্লাহর রহমত দয়া উনি ওনার উজ্জ্বলতার বা দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এটা আমরা সামনে বলে দিতে হবে, এটা না বললে আমি আমার বিবেকের কাছে দায়ী থাকবো। আমি ওই আমলে কর্নেল ব্র্যাঙ্ক ছিলাম, আমার থেকে 15-16 বছর ছোট ওনারা, বা 14-15 বছর ছোট হবেন, কনিষ্ঠ হবেন। আমার বয়স এখন 75, 4 মাস গেলে 75 শেষ হয়ে যাবে একদম। তো ওনাদের বয়স এখন 60-এর নিচে, তো ওইটুকু গ্যাপটা থাকবেই। এই জন্য আজকে উনি একজন মহান দায়িত্বে, বাংলাদেশের একটি সাংবিধানিক পদে, বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডে আল্লাহ ওনাকে দিয়েছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব, বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা, সুনাম ইত্যাদি
এক, রক্ষণাবেক্ষণ